দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি নামক যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারটি নিয়ে। এটা তো আমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর চ্যাপ্টার। আজকে আমরা সেই অধ্যায়ের একটি বোর্ড প্রশ্নের সমাধান করব ময়মনসিংহ 2023। ময়মনসিংহ 2023 সালের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল। দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে এমন একটা কিউআর কোড যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি এই ক্লাসটি করতে পারবা। তো এইটা তো মূলত ডামি কিউআর কোড। আসল কিউআর কোডটি পাওয়া যাবে যখন তুমি আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ গণিতের সহায়ক বই ইজি ম্যাথ। এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করার সাথে সাথে তুমি যে কোনো টপিকের পাশে একটা করে কিউআর কোড থাকবে। কিউআর কোডে স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটি করতে পারবে। তবে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো। চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 12:4:3। দেখতে পাচ্ছ এখানে একটা অনুপাত দেওয়া আছে। অনুপাত বলতে আমরা আসলে কি বুঝি? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সরাসরি বলতে পারতো, কিন্তু সেটা না বলে আমাদের বলে একটা অনুপাত দেওয়া আছে। অনুপাত হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটার প্রকৃত সংখ্যা না, কোনো একটা বড় সংখ্যাকে সংক্ষিপ্ত করে প্রকাশ করা হলো, অথবা ছোট একটা সংখ্যাকে একটু বড় করে প্রকাশ করা হলো, এরকম। আমরা এটা প্রকৃত সংখ্যা না, এটা কোনো প্রকৃত সংখ্যা না। প্রকৃত সংখ্যাটা আমরা বের করে তারপরে মানটা বের করার চেষ্টা করব। তাহলে দৈর্ঘ্যর অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত, এই যে অনুপাত দেওয়া আছে। বলা হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার। একটি রম্বস আকৃতির, এটা হচ্ছে উদ্দীপকের প্রথম পার্ট। এরপরে বলা হচ্ছে একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুটির কর্ণের সমান। রম্বসের কর্ণ ঘনবস্তুর কর্ণের সমান। ঘনবস্তুর কর্ণ কত বলা আছে বলতো? 26 মিটার। ওকে, তাহলে ঘনবস্তুটি কর্ণের সমান এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। বাগানের একটি বাহুর দৈর্ঘ্য মানে রম্বসাকৃতি যে বাগানটা, তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 15 মিটার। আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তারপরে একটা 15 হলে বাকিগুলোও 15 হবে, আর একটা কর্ণ 26 মিটার হবে। এবার আমরা কোশ্চেনে যাব। উদ্দীপকটা বুঝে নিলাম। উদ্দীপকের দুইটা পার্ট ছিল, একটা আয়তাকার ঘনবস্তুর কথা বলা হয়েছে এখানে, আর হচ্ছে একটা রম্বসের কথা বলা হলো। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি বলা হচ্ছে, যে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, যখন একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ ইন্টু এ বি সাইন থেটা। হাফ ইন্টু এ বি সাইন থেটা। এখানে এ আর বি হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, আর এখানে সাইন থেটা, এই যে থেটার মানটা বসিয়ে দিবা, তুমি ক্ষেত্রফলটা পেয়ে যাবা। আচ্ছা, এটা আমরা নির্ণয় করছি। আমরা একবারে তিনটা প্রশ্নই বুঝে নিই। তিনটা প্রশ্ন আমরা পরপর তিনটার অ্যান্সার করব। প্রশ্ন খতে বলা হয়েছে কি, যে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলা হয়েছে বলো তো? ঘনবস্তু। কোন ঘনবস্তু? এই যে উদ্দীপকে যে ঘনবস্তুর কথা বলা হলো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া ছিল। প্রশ্ন গতে বলা হয়েছে কি, প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে, প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? একটু খেয়াল করো, ঘাস লাগাবো কোথায়? বাগানে। কোন বাগানে? এই রম্বস আকৃতির বাগানে। তো রম্বস আকৃতির বাগানে যখন আমি ঘাস লাগাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই রম্বস আকৃতি বাগানের ক্ষেত্রফলটাকে বের করতে হবে। তো ক্ষেত্রফলের জন্য আমাদের দরকার কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু d1 ইন্টু d2, তার মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এই কর্ণ একটা আমি জানি, আর একটা কর্ণ কী করতে হবে? বের করতে হবে। সেই কর্ণটা বের করতে পারলে ক্ষেত্রফল পাবো। তার সাথে আমরা এই যে প্রশ্নে যে 5 টাকা বলতেছে, সেটাকে আমরা যদি গুণ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে চলো, প্রশ্ন সম্পর্কে মোটামুটি আমরা একটা স্বচ্ছ আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আমরা এই ইজি ম্যাথ বই থেকে তোমাদেরকে ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটাকে ধরলাম এ সমান 9 সেন্টিমিটার, আর একটাকে ধরলাম বি, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এবং অন্তর্ভুক্ত কোণকে ধরলাম থিটা, থিটার মান 30 ডিগ্রি দেওয়া ছিল। তো আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু আর একটা কোণের মান দেওয়া থাকলে সেক্ষেত্রে সূত্র হয় হাফ ইন্টু এবি সাইন থেটা। হাফ ইন্টু এবি সাইন থেটা। এই হাফটাকে বসায় দাও, দিলাম বসিয়ে। এর মান হচ্ছে 90, এর মান হচ্ছে 9, আর বি এর মান হচ্ছে 10, আর সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। বসায় দিলাম সাইন 30 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু এই সাইন 30-র মান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 তুলে দিয়ে আমরা তার পরিবর্তে হাফ লিখতে পারি। তাহলে এখানে লিখলাম। এবার দেখো, এই 2 2 4, এখানে 9.90, তাকে তুমি 4 দিয়ে ডিভাইড করো, অথবা যদি এখানে তুমি ক্যালকুলেটর পুরো মানটা বসে হিসাব করো, তুমি পেয়ে যাবো হচ্ছে 22.5। কত পাবো বলো তো? 22.5। তাহলে 22.5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
তার মানে তুমি কি করবে, 90-কে তুমি প্রথমে 2 দিয়ে ভাগ করে 45, তাকে আবার 2 দিয়ে ভাগ করো 22.5। তো এইটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। আরেকবার বলি যে এই যে আমরা কি করলাম, হাফ ইন্টু এবি সাইন থিটা, শুধু মান বসিয়ে ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। খুবই সহজ কোশ্চেন। আমরা নেক্সট প্রশ্নের সমাধানে যাব। আমাদের নেক্সট প্রশ্নে বলা হয়েছে কি যে দেওয়া আছে কি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। তো দেখো এখানে আছে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত সমান 12:4:3। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতার অনুপাত। আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার। তাহলে আমরা ধরলাম যে ধরি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান সমান হচ্ছে 12x মিটার, আর b সমান সমান 4x মিটার, এবং উচ্চতা c সমান সমান হচ্ছে 3x মিটার। এটা ধরে নিলাম আমরা। তো আমরা তো জানি যে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a² + b² + c²। কি বলতো, √a² + b² + c²। তাহলে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c²। তো এখন এর ভ্যালুটা, এই যে ভ্যালুটাকে এখানে বসায় দাও, b এর মানটাকে বসায় দাও, এবং c এর মানটাকে বসায় দাম দিলাম বসিয়ে। তাহলে এখানে 12 করলে হচ্ছে 144x², 12x এর হোল স্কোয়ার করলে হবে 144x², এখানে 4 উপর স্কোয়ার করলে 16, তাহলে 16x², এবং এটা 3 করলে তুমি পাবা 9, আর x এর স্কোয়ার করলে 9x²। তাহলে 144, 16 আর হচ্ছে 9। আমি যদি সবগুলোকে অ্যাড করে দিই কত পাবো বলো তো, 169x²। 169x² ইজ ইকুয়ালস টু 26। কারণ এইটা আমরা একটা কর্ণ বের করেছি, এটা আমরা সূত্র দিয়ে আমরা নিজেরা বের করেছি, আর এটা দিয়েছিল প্রশ্নে। তাই প্রশ্নেরটা আর আমাদেরটা সমান করে দিয়ে একটা সমীকরণ গঠন করলাম আর লিখলাম হচ্ছে প্রশ্ন মতে। ওকে, এবার দেখো এই যে 13x ইজ ইকুয়ালস টু 20, আমার 26, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে x এর ভ্যালুটা বের করতে হবে। তো x এর ভ্যালু বের করতে চাইলে এখন কি করবো বলো তো, এইখানকার যে 13 আছে এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 26 ডিভাইড 13, তাহলে কত পাচ্ছ বলো তো, কাটিয়ে দিতে পাবো হচ্ছে 2। তাহলে x এর ভ্যালু পাচ্ছি আমরা 2। কত পাচ্ছি, 2। তাহলে x এর ভ্যালু যদি তুমি 2 পেয়ে যাও, দৈর্ঘ্য ছিল কি 12x, প্রস্থ ছিল 4x, তা আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে নিই। দেখো দৈর্ঘ্য a সমান সমান ছিল 12 × x, x এর মান বসায় দাও, 12 দুগুণা কত হয় 24, b সমান সমান 4 × 2, 4 দুগুণা কত 8। আর এখানে c সমান কি ছিল, c সমান সমান ছিল হচ্ছে এই যে 3 × x, তাহলে 3 × x, 3x বসায় দিলাম, মান বসালে কত হচ্ছে 3 দুগুণা 6, 6 মিটার। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রকৃত মান পেয়ে গেছি। অনুপাত থেকে আমরা বের করলাম প্রকৃত মান। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। বের করতে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি 2 × ab + bc + ca। এখানে ab + bc + ca, আমরা কিন্তু abc প্রত্যেকের মান জানি, তার মানটা বসাবো। 2 × এর মান কত 24, b এর মান কত 8, বসিয়ে দিলাম। এবার b এর মান হচ্ছে 8, এই প্লাসটা তার জায়গা মতোই থাকবে। আর c এর মান হচ্ছে দেখো বের করছি 6, এটা বসাই দিলাম এই যে 6। c এর মান হচ্ছে 6, এর মান বের করছি 24, সেই 24 বসাই দিলাম। এখন এই 2 × দেখো এটাকে যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে 24 × 8 কত হয় 192। এইবার দেখো যে প্লাসটাকে তার জায়গা মতো দিয়ে দাও, সমস্যা নাই। 8 × 6 6 8 48, এখানে 24 × 6 গুণ করলে 144 হয়। 24 × 6 গুণ করলে কত হয় 144 হয়। এবার সবগুলোকে যোগ করো, সবগুলোকে যোগ করলে কি পাচ্ছ 192 + 48 + 144, যোগ করলে পাচ্ছি হচ্ছে 384। তার সাথে যদি 2 গুণ করে দিই তাহলে কত আসবে বলো তো 768। 768 বলা হয়েছিল যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, নির্ণয় করেছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমাদের সর্বশেষ প্রশ্ন গ, এই গতে আমাদের হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে আগে প্রথমে। তো রম্বসের ক্ষেত্রফলের জন্য আমরা একটা রম্বস এখানে এঁকে ফেলেছি। দেখো এ বি সি ডি একটা রম্বস মনে করি, যে যার হচ্ছে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি সমান 15। এটা প্রশ্ন দেওয়া ছিল 15 মিটার। আমরা জানি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এ বি সমান বিসি সমান সিডি সমান এডি সমান 15 মিটার লেখা যাবে। এবং একটি কর্ণের দৈর্ঘ্য D1 সমান হচ্ছে 26 মিটার দেওয়া ছিল প্রশ্নে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের একটি কর্ণ অপর কর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বিও সমান হচ্ছে ডিও সমান D1/2। এই যে 26/2 13 মিটার বের করলাম অর্ধকর্ণ। কি বের করলাম বলো তো,
এই বিওর মানটা বের করলাম। এবার ত্রিভুজ এ ও বি এ এও খেয়াল করো, এই যে এও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 15, তাহলে এইটাও 15, এইটাও 15, এইটাও 15। আমরা একটা ত্রিভুজকে নিলাম, ধরো এ ও বি। কোন ত্রিভুজ নিলাম? এ ও বি। এখানে প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, প্রত্যেকটা কোণ কি সমকোণ। এখানে বিও সমান কত আছে? 13, তাহলে বিও হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার 13 আর এটা হচ্ছে 15। বের করতে হবে এর মান। তাহলে আমরা কি করব? এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্রটা কি ছিল বলো তো? অতিভুজ স্কয়ার সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে হচ্ছে এ বি স্কয়ার ইজ ইকুয়ালস টু এ ও স্কয়ার প্লাস হচ্ছে বি ও স্কয়ার। এখান থেকে আমরা এ ওর মানটা বের করতে চাই। কিসের মান বের করব? এ ওর মান। তাহলে এ ওর মানটা যদি বের করি তাহলে এটাকে ধরে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এ বি স্কয়ার মাইনাস বি ও স্কয়ার সমান সমান হচ্ছে এ ও স্কয়ার। এখন কি করা যায় বলো তো? এই যে এর উপর স্কয়ার সেটাকে এই পাশে পাঠাতে ঘুরায় দাও একদম পুরোপুরি, তাহলে এ ও সমান সমান রুট ওভার এই যে এ বি স্কয়ার মাইনাস হচ্ছে বি ও স্কয়ার। এটা আমরা লিখতে পারি, একদম ভেঙে দেখাইলাম। সো ওইটাই আমরা এখানে একবারে করছি। দেখো এই যে এ ও সমান সমান রুট ওভার এ বি স্কয়ার মাইনাস বি ও স্কয়ার। এখন এ বির মান তো আমরা জানি 15, এই যে 15 বসাই দিলাম। আর বিওর মান কত জানি আমরা? বিওর মান জানি 13, তার উপর মানটা বসাই দিলাম। তাহলে এটাকে তুমি একটু ক্যালকুলেটর হিসাব করো, বসাই দিলে হিসাব হয়ে যাবে। একবার পাচ্ছ কত? 7.48। 7.48 কি পাচ্ছ তুমি? হচ্ছে এ ওর মান। তাহলে এ ও যদি হয় 7.48, তাহলে এইটাও কিন্তু হবে 7.48, মানে সিও হবে 7.48। কারণ কি? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 2 ইন্টু এটা আমরা অপর কর্ণ D2 সমান 2 ইন্টু অর্ধকর্ণ যেটা বের করছি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, পেলাম কত? 14.96। কত পেলাম বলো তো? 14.96। এটা হচ্ছে আমাদের এই ABCD রম্বসের এসি কর্ণ। আগে বিডি কর্ণ আমাদের দেওয়া ছিল। এখন দুইটা কর্ণ আমি যেহেতু জানি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলতো? দুইটা কর্ণ আমি যদি জানি তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র খুবই ইজি, সেটা হচ্ছে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু একটা কর্ণ হচ্ছে 26, অপর কর্ণ হচ্ছে মাত্র বের করলাম, এই দেখো এই যে সেই মানটাকে বসাই দিলাম। এই দুইটাকে গুণ করো, গুণ করার পরে 2 দিয়ে ভাগ করো, করলে তুমি কত পাচ্ছ? 194.48 বর্গমিটার। এটাই হচ্ছে আমাদের এই রম্বসটির ক্ষেত্রফল। তাহলে এখন এই যে রম্বসের ক্ষেত্রফল আমি বের করলাম, এখানে কি লাগাবো বলো তো? ঘাস লাগাবো। প্রতি বর্গমিটার ঘাস লাগাতে কত টাকা খরচ হয়? প্রশ্নে বলা ছিল 5 টাকা। তাহলে বাগানটিতে ঘাস লাগাতে মোট খরচ হবে, এই হলো আমার ক্ষেত্রফল আর এই হলো আমার এক ক্ষেত্রফলের টাকার পরিমাণ। তাহলে মোট ক্ষেত্রফলের সাথে যদি আমি এক ক্ষেত্রফলের টাকার পরিমাণ গুণ করে দিই তাহলে মোট টাকা পাওয়া যাবে। তাহলে 194.84কে 194.48কে আছে 194.48 ইন্টু 5, এটাকে গুণ করো, গুণ করলে দেখো কত পাচ্ছ? পাচ্ছ তুমি 972.40 টাকা। এই 972.40 টাকাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে রম্বসের মধ্যে আমার ঘাস লাগাতে এই পরিমাণ টাকা খরচ হবে। আশা করি তোমরা এই প্রশ্নটার ক খ গ প্রতিটি প্রশ্নই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। তাহলে আর কি, পরের ক্লাসে আবারও দেখা হচ্ছে আরেকটি বোর্ড কোশ্চেনের সাথে। দেখতে পাচ্ছ যে আরও একটা কিউআর কোড, যে ক্লাসটা করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে বলো তো? আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। ইজি ম্যাথ বইটি যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যত গাণিতিক সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।